চলো আজকে আমরা যেটা পড়ুম সেটা হইছে মার্কেট। মার্কেট মানে কি? বাজার। সো এই ইকোনমিক্সের মধ্যে যে আমাদের তার আগে আমরা পড়েছিলাম যে কিভাবে বার্টার থেকে মানি টাকার, এবং আগে মানুষ কিভাবে লেনদেন করেছিল, এখন আমরা কিভাবে লেনদেন করছি। বা আমরা ক্লাস সিক্সের গ্রেডেও আমরা পড়েছিলাম যে এই প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্টিয়ারি অ্যাক্টিভিটিসগুলো কী কী। সো ইকোনমিক্সকে বুঝতে হলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে ইকোনমিক্সের কিছু কিছু টার্মস থাকে, যে যে মানে অর্থনীতির কিছু কিছু বিষয় থাকে, এই বিষয়গুলি তোমাকে বুঝে উঠতে হবে। তা না হলে তোমার কাছে প্রত্যেকটা বিষয়ই যে প্রশ্ন থাকবে যে এটার মানে কি, ওটার মানে কি, প্রাইস মানে কি, তারপর ইনপুট মানে কি, এক্সপোর্ট মানে কি, এই বিষয়টা পুরোটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে হবে মার্কেটস। তো পুরোটা বিষয়ে যাওয়ার আগে আমরা এখানে আগে জেনে নিই যে অ্যাডাম স্মিথ মানে কিছু বিশেষ অর্থনীতিবিদ থাকে যারা ইকোনমিক্স, অর্থনীতি নিয়ে বিশেষ গবেষণা এবং অর্থনীতি নিয়ে বিশেষ অধ্যয়ন এবং তাদের অবদান অর্থনীতিতে, যেমন আমাদের অমর্ত্য সেন যে অর্থনীতিবিদ আছে, ঠিক এই একই রকমভাবে অ্যাডাম স্মিথ 18th সেঞ্চুরির একজন অর্থনীতিবিদ। সো উনি কী বলেছেন? প্রসপারিটি ইমানেটস ফ্রম দ্য মার্কেট, যে সমৃদ্ধি গড়ে উঠে, বেড়ে উঠে কোত্থেকে? বাজার থেকে, মার্কেট থেকে। অ্যান্ড ডেভেলপস, এবং সেটার উন্নতি হয় হোয়েন পিপল নিড গুডস, যখন লোকেদের পণ্যের প্রয়োজন হয়, অ্যান্ড সার্ভিসের, সেবার প্রয়োজন হয়, দ্যাট দে ক্যান নট ক্রিয়েট দ্যামসেলফ, শুধু নিজেরাই তারা সেটা ক্রিয়েট করতে পারে না। আমি তোমাকে বলবো কেন ক্রিয়েট করতে পারে না। উৎপাদন, যে এই যে অ্যাডাম স্মিথ যে কথাটা বলেছে, কেন বলেছে? তো তার আগে আমাদের ইকোনমিক্সের যে সহজ ভাষা, ইকোনমিক্সটা কিন্তু আগে বুঝাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যদি আমি অর্থনীতিটা নাই বুঝি তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে চলতে আমাদের কষ্ট হয়ে যাবে। কীরকম কষ্ট হবে দৈনন্দিন জীবনে আমাদের চলতে? কীরকম কষ্ট হবে? কারণ আমরা সাধারণ বিষয় যদি আমরা না বুঝি, ইকোনমিক্সের টার্মস যদি আমরা না বুঝি, তাহলে আমাদের একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, বইয়ের ভাষা, বইয়ের নলেজ, আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের যে বাস্তব জীবনের সম্মুখীন হওয়া, আমাদের বাজারে যেতে হয়, বিভিন্ন পণ্য আমাদের কিনতে হয়, বাজারের বিষয়টাকে আমাকে বুঝে উঠতে হবে, তাই না? অ্যাট দ্য এন্ড আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সমস্ত কিছু বাজারের উপর আমাদের নির্ভরশীল। একদিন বাজারে না গেলে বা বাজার থেকে না গেলে আমাদের উৎপাদিত পণ্য, যারা কৃষক সমাজ আছে, যারা এগ্রিকালচারের বিভিন্ন ফিল্ডের সঙ্গে জড়িত, বা যারা বিভিন্ন পণ্য উৎপাদিত করে, তো তাদের মার্কেট একটা বিশাল বিষয়। তুমি ফসল উৎপাদনই করেছো, এবার এগুলা বাজারজাতকরণ করতে হবে, মার্কেটিং, এটা একটা বিশাল বিষয় মার্কেটিং বর্তমানে। সেই জন্যই তো বিভিন্ন মার্কেটিং নিয়ে বিভিন্ন রকমের এডুকেশান, বিভিন্ন রকমের নলেজ আমাদের আছে। যেমন বিভিন্ন রকমের যে বিজনেস কোর্স আমাদের আছে, মাস্টার্স কোর্স আমাদের, বিজনেস নিয়ে যে বিভিন্ন কোর্স আমাদের অ্যাভেলেবেল আছে, মার্কেটিং কোর্স আমাদের অ্যাভেলেবেল আছে, রিটেল থেকে শুরু করে। এখনও বিভিন্ন স্কুলের মধ্যেও যে বিভিন্ন কোর্স অ্যাড করা হয়েছে, যে মার্কেটিং একটা বিশাল বিষয়। সেই যুগ যুগ ধরে এই মার্কেটিং সিস্টেম চলে এসছে। বাজার একটা সময় যে বাইরের দেশ থেকে ভারতে যে দেশে আসতো, এই বাজারের জন্যই কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে। আজকে যে আমাদের এই যে যোগাযোগ ব্যবস্থা তুমি দেখছো, আজকে একটা সময় আমাদের গুয়াহাটি থেকে, কলকাতা থেকে যেরকম বড় বড় গাড়ি করে করে জিনিসপত্র মাল আসতো, এখন সেগুলো কিভাবে আসছে? এখন ট্রেনে করে চলে আসছে, সুপার ফাস্ট। কিছু কিছু জিনিস উড়োজাহাজ করে চলে আসছে, জাহাজে করে চলে আসছে, যোগাযোগ ব্যবস্থা ডেভেলপের কারণে। যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয়, তুমি যে কোনো জিনিস, যে কোনো কাঁচামাল, সবজি, যাই হোক, যে কোনো কিছু তোমার সহজলভ্য হবে এবং তোমার কাছে ইজিলি পৌঁছাতে পারবে। তুমি আজকে এটা অর্ডার দিয়েছো, তুমি 2 দিন পর 3 দিন পর যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে তুমি পেয়ে যেতে পারবে। তো এই যে এত জিনিসপত্র উৎপাদন, বাইরের থেকে দেশের আমদানি, ইম্পোর্ট এবং এক্সপোর্ট, রপ্তানি,
এই সমস্ত কিছুটা হচ্ছে গিয়ে বাজার। আর এই বাজারকে উন্নত করার জন্য, উৎপাদিত পণ্য বিক্রি এবং করার জন্য, বাজারজাত করার জন্যই কিন্তু এই যে যোগাযোগ ব্যবস্থা আজকে এত উন্নত। মানুষ অবশ্যই যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে মানুষও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। এখন তো যে যোগাযোগ ব্যবস্থা, যে কমিউনিকেশান অনলাইন উন্নত হওয়ার কারণে এখন তুমি এখানে ঘরে বসে অর্ডার করে দিচ্ছ, জিনিস চলে আসছে। সো আমরা আন্ডারস্ট্যান্ডিং মার্কেট, চলো মার্কেটটাকে বোঝার চেষ্টা করি। মার্কেটটা কি? মার্কেট একটা বিশাল বিষয়। হোয়াট ইজ মার্কেট? অ্যাকচুয়ালি মার্কেট ইজ এ প্লেস হোয়ার পিপল, সহজ ভাষায় লোকেরা বাই অ্যান্ড সেল গুডস, যেখানে লোকেরা জিনিস কিনে এবং সেল বিক্রি করে গুডস, এটাই হচ্ছে মার্কেট। ইট ইজ অলসো নোন এজ বাজার। নাও উই অলসো নো দ্যাট বিগ বাজার। বিগ বাজার মানে কি? বড় বাজার। বিগ বাজারের মধ্যে কি থাকে? সমস্ত রকমের জিনিস থাকে। তুমি কাঁচামাল থেকে শুরু করে ফ্রুটস, ভেজিটেবল যেই হোক, এগুলা থেকে শুরু করে গ্রোসারি থেকে শুরু করে ক্লথস আইটেম থেকে শুরু করে সব তুমি পেয়ে যাবে এক ছাদের নিচে। বিগ বাজার। নট অনলি দ্যাট, স্মল বাজার আর অলসো দেয়ার, লোকাল মার্কেট, লোকাল বাজার আর অলসো দেয়ার, বিগ মার্কেট, বিগ বাজার, লোকাল বাজার, উইকলি মার্কেট। উইকলি মার্কেট মানে কি? সপ্তাহে একদিন বসে উইকলি মার্কেট। যেই মার্কেটগুলো উইকলি বসে, উইকলি মার্কেটে দূর দূরান্তর থেকে অনেক লোক আসে বাজারে। বিভিন্ন জিনিসপত্র, বাজার না হলে জিনিসপত্র বিক্রি হবে কি? বিভিন্ন জায়গার মধ্যে কিছু কিছু বড় বড় বাজার আছে, এবং সাপ্তাহিক বাজার থাকে একটা, যেটা সব থেকে বড় বাজার হয়। সেখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বিভিন্ন কিছু বিক্রি হয়। এবার গাছপালা থেকে শুরু করে, স্যার গাছপালা, হ্যাঁ এখন তো মানুষ আমের চারা থেকে শুরু করে এগুলা যেরকম বিক্রি হয়, পশু পাখি যেমন বিক্রি হয়, ফল যেমন বিক্রি হয়, সবজি বিক্রি হয়, মাটির তৈরি জিনিস বিক্রি হয়, সব কাঠের তৈরি জিনিস বিক্রি হয়। কি মেলা? এটা একটা মেলা। মেলার মধ্যে যেরকম অনেক কিছু উঠে, সেটা তো একটা নির্দিষ্ট সময়ে বসে মেলা, নির্দিষ্ট প্রোগ্রামকে কেন্দ্র করে বসে। কিন্তু বাজার, উইকলি মার্কেট, আমাদের প্রত্যেকটা এরিয়াতে একটা উইকলি মার্কেট বসে। এবং উইকলি মার্কেটে মানুষ কেন বেশি যায়? কারণ ওইখানে বেশি মানুষ কেনাকাটা করে, সেখান থেকে অনেক কিছু কিনতে পারে। তারপর আমরা ইকোনমিক্সের এবার জেনে নেব কিছু কিছু টার্মসগুলো। নিডস মানে কি? আমাদের ইন ইকোনমিক্স এ নিড ইজ সামথিং দ্যাট এ পারসন রিকোয়ার। ইকোনমিক্সের ভাষায় নিড হচ্ছে এমন একটা বিষয় যেটা কোনো একটা মানুষের যখন কোনো একটা কিছুর প্রয়োজন হয়, আর প্রয়োজন হলেই তো সে মার্কেটে যাবে। সো তারপর আসছে ট্রেড। ইকোনমিক্সের মধ্যে ট্রেড সব থেকে বেশি জড়িত, যে কারণ ট্রেড মানে কি? ট্রেড মানে হচ্ছে বাইং অ্যান্ড সেলিং, এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস। সেটা আগে থেকেই চলে আসছে, যে তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, বাটার সিস্টেমে যেটা ছিল। তারপরে মানি আসার পরে মানুষ কি করতো? বাইং আর সেলিংস করতো, এক্সচেঞ্জ গুডস অ্যান্ড সার্ভিস। এই যে আমি তোমাকে এর আগে বলেছিলাম না, ব্যাংকিংয়ের মধ্যে ট্রানজ্যাকশান মানে কি? ট্রানজ্যাকশান মানে তুমি একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করেছো, ব্যাংকে একটা টাকা জমা করেছো, ব্যাংক তোমাকে এইভাবে যে ট্রানজ্যাকশান, সেটা হচ্ছে ট্রানজ্যাকশান বা লেনদেন। ট্রানজ্যাকশান, লেনদেন। ট্রেড মানে বিজনেস। তো ট্রেডের সঙ্গে যে ট্রানজ্যাকশান, সেটা বিজনেস ট্রানজ্যাকশান, বিজনেস ডিল, ট্রেড। এবার চলে আসছি আমাদের প্রাইস। ইকোনমিক্সের মধ্যে আরেকটা যেটা মূল ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রাইস। যে কোনো একটা উৎপাদিত পণ্যের, যে কোনো একটা উৎপাদিত কিছুর একটা নির্দিষ্ট প্রাইস থাকে। প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট হুইচ ইজ এ বায়ার ইজ উইলিং টু বাই অ্যান্ড এ সেলার ইজ উইলিং টু সেল পার্টিকুলার গুডস অফ সার্ভিসেস। সেটা হচ্ছে গিয়ে প্রাইস। অবশ্যই প্রত্যেকটা জিনিসের, আমাদের প্যাকেটিং জিনিসের প্যাকেটের উপর দিয়ে প্রাইস লেখা থাকে। শুধু তাই না, মার্কেটেরও কিছু পলিসি আছে, যে মার্কেটে যাতে কাস্টমার, আমরা যারা কাস্টমার আছি, কাস্টমার যারা জিনিসপত্র কিনি, তাদের সুরক্ষার জন্য কিন্তু অনেক লজ আছে, যে খাদ্য সুরক্ষা হোক, যে তারা যাতে সমস্ত কিছু মেনটেন করে চলে। আমি তোমাকে বলবো সেটা FSSAI, ফুড সেফটি সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়ার ট্যাগ লাগে। ওরার অথরিটি করতে হবে যে উৎপাদিত পণ্যটা যে তুমি সেটা গুণগত মান ঠিক আছে কি না, মানে সেটা সঠিক কি না, মানে এই খাদ্যটা যে প্যাকেটজাত করা হয়েছে সেটা পরীক্ষা করা হয়। ফুড সেফটি সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া। তা না হলে ফুড যদি পয়জন হয়ে যায়, তাহলে তো কত মানুষের ক্ষতি হয়ে যাবে না? সেজন্য এটা পরীক্ষা করতে হয়। মার্কেটে আমি আসছি,
তারপরে বলছি যে প্রাইস অ্যান্ড মার্কেটস তোমাদের অবশ্যই জানতে হবে। হোয়াট হ্যাপেন্স হোয়েন দেয়ার আর মেনি বায়ার্স অ্যান্ড সেলার্স ইন দ্য মার্কেট। এবার তোমাকে জানতে হবে যে মার্কেটের আরও একটা বিষয় তুমি জেনে নাও যে আমি তোমাকে যদি বলি যে আজকে যে আলু, এই বাজারে আলুর মূল্য কত ধারণ করা হয়েছে? 30 টাকা কিলো, 30 টাকা কেজি। গত বাজারে আলুর মূল্য ছিল 20 টাকা কেজি। এই বাজারে আলুর মূল্যটা কি হয়েছে? বেড়েছে না কমেছে? বেড়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট আপ। মার্কেট আপস অ্যান্ড সামটাইমস অলসো মার্কেটস ডাউন। কখন মার্কেট আপস অ্যান্ড কখন মার্কেট ডাউন হয় সেটাও কিন্তু মার্কেটের, এবং সেটাও হচ্ছে ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন উৎপাদিত পণ্যটা বেশি হয়ে যাবে, যখন যেটার সিজন থাকে, এখন ম্যাঙ্গুর সিজন চলছে, এখন তুমি ম্যাঙ্গু যেই প্রাইসে পাবে, কেননা এখন ম্যাঙ্গু প্রচুর উৎপাদিত হচ্ছে, কাঁচামাল নষ্ট হয়ে যাবে না, সেজন্য আবার এগুলো বিক্রিও করতে হবে, সেই জন্য এখন রেট তুমি কমে পাবে। যে সময় উৎপাদন কম হয়, যে যখন যেমন এখন সামার সিজন, যখন উইন্টার সিজন আসবে তখন ম্যাঙ্গু সেই পরিমাণ পাওয়া যাবে না, তখন এক ম্যাঙ্গুর দামই হয়ে যাবে মোর দেন 200। কিন্তু এখন যেহেতু উৎপাদিত বেশি হচ্ছে, ঠিক আছে, ভ্যারাইটিস অফ ম্যাঙ্গুজ আর দেয়ার, অনেক রকমের ম্যাঙ্গুজ আছে, ঠিক আছে, 40 টাকার ম্যাঙ্গো আছে, আবার 100 টাকারও আছে, 200 টাকারও আছে, 500 টাকারও আছে, 1000 টাকারও আছে, তার উপরেও আছে, ম্যাঙ্গুর অনেক ভ্যারাইটি। জাস্ট আমি বললাম যে একটা জেনারেল সেন্সে যেই ম্যাঙ্গোটার এখন বাজার মূল্য 50 টাকা, সাধারণ যেই ম্যাঙ্গোটা আম্রপলি ধরো না, সেটা যখন সিজন ছাড়া অন্য সিজনে, তখন সেটার রেট অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই বাজারে আমি কি বললাম, গত বাজারে আলুর মূল্য ছিল 20 টাকা, এই বাজারে বেড়ে গেছে 30 টাকা হয়ে গেছে। তার মানে কি, আলুর আস্তে আস্তে যোগান কমতে শুরু করেছে। যখন বেশি ছিল তখন কৃষকেরও কি থাকতো, তাড়াতাড়ি এগুলো বিক্রি করতে পারে, আমার নষ্ট হয়ে যাবে, তখন সেই জন্য কম রেটে বিক্রি করা হয়। সো যে কোনো কিছুই। আবার আরেকটা বিষয় আছে, তোমাকে নির্ভর করে যে তুমি কতটা দূরে। ধরো আমাদের এখানে, আমি তোমাকে যদি এক্সাম্পল দিই, আমি তোমাকে সাধারণ একটা এক্সাম্পল দিই, আমাদের এখানে সেই পরিমাণ পেট্রোলিয়াম পাওয়া যায় না। কোথায় পেট্রোলিয়াম পাওয়া যায়? যে পেট্রোলিয়াম এক্সপোর্টিং যে সমস্ত কান্ট্রিজগুলো আছে সেগুলোর মধ্যে পেট্রোলিয়াম পাওয়া যায়, প্রচুর পরিমাণে পেট্রোল পাওয়া যায়। তো এই যে প্রচুর পরিমাণে পেট্রোল পাওয়া যায় ওইখানে, তো ওইখানে পেট্রোলের রেট খুব কম, দাম খুব কম। ধরো না, আমাদের এখানে হিসাব করলে আমাদের এখানে জলের দাম যত, ওইখানে তেলের দাম হতো, কারণ ওদের ওখানে ওটা প্রচুর পরিমাণে, তো যেটা যেখানে উৎপাদিত হবে সেখানে সেটার প্রাইস কম থাকবে। ঠিক আছে, যেখানে যেটার প্রোডাকশনটা বেশি হয় সেখানে সেটার প্রাইস কম থাকবে, আর যেখানে যেটা কম প্রোডাকশন হয় সেখানে সেটার প্রাইস বেশি থাকবে। মার্কেটের এই জিনিসটাও তোমাকে বুঝতে হবে। সো প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটার ভৌগোলিক পরিবেশ অনুযায়ী যে কোনো জিনিসের উৎপাদন হয়। ওরা ওইখানে যদি প্রচুর পরিমাণে পেট্রোলিয়ামজাত জিনিস উৎপাদন হয়, আমাদের এখানে আবার প্রচুর পরিমাণে রাইস হতে শুরু করে বিভিন্ন ক্রপ শস্য উৎপাদন হয়। সো ওরা যেরকম শুধু পেট্রোল দিয়ে চলবে না, ওদেরও খাদ্যশস্য নিতে হবে, তো আমরা ওদের থেকে পেট্রোল আনি, ইম্পোর্ট করি, আবার আমাদের এখান থেকে খাদ্যশস্য ওইখানে আমরা এক্সপোর্ট করি। এইভাবে কোনো একটা কান্ট্রি চলতে থাকে, যে এক্সপোর্ট আর ইম্পোর্ট, সেটাও ইকোনমিক্সের একটা বড় টার্মস। এক্সপোর্ট আর ইম্পোর্ট, এক্সপোর্ট মানে কি, রপ্তানি করা, আমরা যেটা উৎপাদন করছি সেটা রপ্তানি করছি। সবসময় মনে রাখতে হবে যে কোনো কান্ট্রি গ্রোথ এবং ডেভেলপ তখনই করবে যখন যেই কান্ট্রির মধ্যে যে প্রোডাকশান বেশি হবে, ম্যানুফ্যাকচারিং বেশি হবে। আমাদের প্রতিবেশী কান্ট্রিতে, চায়নাতে প্রোডাকশান, তারা ছোট ছোট জিনিসও কী করে, তৈরি করে। আমাদের ইলেকট্রিক গ্যাজেট বলো, যে কোনো কিছু আমরা যেটা চিন্তা করি তারা সেটাই ইনভেন্ট করে, সেজন্য ওরা প্রচুর পরিমাণে পয়সাও রোজগার করে নিচ্ছে। কার থেকে? এবার ওরা বাজার, ভারত হচ্ছে সব থেকে বড় বাজার। কেন? কারণ ভারতের জনসংখ্যা বেশি, কনজিউমও বেশি করবে, মানুষ ইউজও বেশি করবে, তাই না? সো ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে একটা বড় বাজার। সো এই বড় বাজারকে কাজে লাগাতে হবে কীভাবে? এবার তুমি অনেকগুলো জিনিস তোমার উৎপাদন হয়েছে, এমন একটা
তুমি এরিয়াতে গেলে যেখানে মাত্র 100 জন মানুষ, সেখানে বেশি বিক্রি হবে না যেখানে 1000 জন মানুষ আছে সেই বাজারে গেলে বেশি বিক্রি হবে? নিশ্চয়ই 1000 জন যে বাজারে আছে। তো তোমাকে উৎপাদন করলেই হবে না, মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে যে কোথায় কোন বিষয়টা কোন জায়গায় নিয়ে গেলে সেখানে বেশি বিক্রি হবে। তো কারণ তুমি তো সেখানে কমিউনিকেশন ব্যবহার করে তুমি যাবো, সেই জন্যই তো বাজারে বেশিরভাগ মানুষ উৎপাদিত পণ্য নিয়ে আসে বিক্রি করার জন্য, কারণ যেখানে বেশি লোক জমা সমাগম হবে সেখানেই বেশি বিক্রি হবে। সেজন্যই তো। তো তারপরে কি বলছি যে এক্সপোর্ট আর ইম্পোর্ট, বড় বাজার যেখানে লোকজন বেশি হবে। আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখো কত কোটি জনসংখ্যা, 150 কোটি জনসংখ্যা আমাদের দেশে অ্যাপ্রক্সিমেটলি। এখন আবার পপুলেশন সেন্সাস হচ্ছে, অ্যাকুরেট ডাটাটা পেয়ে যাব আমরা কিছুদিন পর যে অ্যাকচুয়ালি এখন আমাদের যে জনসংখ্যা কত। তো চায়নাও একটা বিশাল বড় মার্কেট, এশিয়ার মধ্যে ইন্ডিয়া চায়না বিশাল বড় মার্কেট। সো আমাদের কি করতে হবে, নিজেদের ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন। এবার আরেকটা শব্দ আমি বলছি ম্যানুফ্যাকচার, এটা মানে কি উৎপাদন। কোনো একটা কিছু কোনো একটা নির্দিষ্ট কোম্পানি থেকে এমএফজি যে ম্যানুফ্যাকচার করা, উৎপাদন করা, ঠিক আছে। আমাদের এই যে ম্যানুফ্যাকচার মানে কি, যেটা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপাদন করা হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট কোম্পানি কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি থেকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, উৎপাদন করা হচ্ছে, সেটাও আরেকটা ইকোনমিক্সের আমাদের টার্মস। সো এইভাবে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে কিভাবে যে ওর নির্ধারণ করেছে যে গুয়াভার মূল্য 80 রুপিস পার কেজি। However, buyers may not be willing to buy at that price if a buyer finds the price very high. যদি বায়ার্স মনে করে যে ওর প্রাইসটা ভেরি হাই, হি উইল আস্ক ফর এ প্রাইস দ্যাট হি ইজ উইলিং টু পে। সে বলছে না 80 টাকা তো বেশি হয়ে যাচ্ছে, কারণ সে জানে যে হয়তো আরেকটা জায়গার মধ্যে গোয়াভা আরও কম রেটে বিক্রি হচ্ছে 50 টাকা, সেই এখান থেকে বেশি রেটে কেন কী করবে। কাস্টমার খুব জানে যে কোথায় বেশি কোথায় কম, সেজন্য তুমি যে কোনো মূল্য ধার্য করলেই হবে না, কাস্টমার জানে কোনটার মূল্য কোথায়। তা নাহলে তুমি যদি বেশি প্রাইস এখানে এটাকে যদি 80 রুপিস 100 রুপিস করে দাও, কাস্টমার যদি জানতে পারে যে ওই বাজারে এটা 50 টাকা, তাহলে তোমার থেকে কিনবে না। তো বিজনেসের মধ্যে এটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে যে মার্কেট প্রাইস কত। আরেকটা ইকোনমিক্সের টার্মস আমি তোমাকে বললাম যে মার্কেট প্রাইস, বাজারজাত মূল্য, বাজারের মূল্য কি আছে, মার্কেট প্রাইস। এবার আমরা চলে যাচ্ছি মার্কেট অ্যারাউন্ড আস। এখন তো আমাদের যে ফিজিক্যাল মার্কেট, যেটা হচ্ছে গিয়ে অনলাইন মার্কেট, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে অনলাইন মার্কেট। হোম ডেলিভারি করে দেয় যে কোনো কিছু, যে কোনো গ্রোসারি আইটেমস তুমি অনলাইনে এখন শপিং করে বাড়িতে নিয়ে আসবে। যে কোনো কিছু, তুমি কি ম্যাঙ্গো, হ্যাঁ এবার কেউ যদি অনলাইনে, এবার যে অনলাইনের যে বিভিন্ন মাধ্যম আছে সেগুলোর মধ্যে সে শেয়ার করে, আর মানুষের যদি কাস্টমার থাকে, দাদা আমাকে 5 কিলো আম পাঠান তো, পার্সেল করে পাঠিয়ে দেবে। যদিও এটা কাঁচামাল বেশি দূরে পাঠানো সম্ভব হবে না, নষ্ট হয়ে যাওয়ার বিষয় থাকে, কেমিক্যালস ইউজ হবে। সো শুধু ম্যাঙ্গো না, আমি জাস্ট অন্য কিছু আমাদের কি, যে কোনো কিছু আমাদের যে পাঠিয়ে দেওয়া হয় অনলাইনের মাধ্যমে, এটা যে আমাদের এখনকার যে যুগটা চলছে, যে পিরিয়ডটা চলছে, সেটা কমিউনিকেশনের কি বলে, এখন আমরা তো 5th জেনারেশন পেরিয়ে, এখন আমরা জেনারেশন কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, যে কি পরিমাণ আপডেট হচ্ছে। এখন আমরা এমন একটা যুগে আছি, সেখানে আমরা তো দেখতেই পারি, মাছও আমাদের বাড়িতে চলে আসে অর্ডার করলে, যে কোনো কিছু যেটাই আমরা অর্ডার করি বাড়িতে চলে আসে। তো ফিজিক্যাল এবং অনলাইন মার্কেট দুটোই আছে। দেখো না অনলাইনের মার্কেটের মধ্যে, দেখো না এখানে ছবিতে দেওয়া আছে যে জামা কাপড়ের ছবি, তুমি এটা কিনবে, ভ্যারাইটি অফ ডিজাইন চলে আসছে। যেমন বড় কমপ্লেক্সে সিটি সেন্টারে গেলে যেরকম ভ্যারাইটি দেখতে পাবে, ওইখানেও তুমি ভ্যারাইটি অফ ডিজাইন দেখতে পাবে, ভ্যারাইটি অফ জিনিস তুমি দেখতে পারবে। এবার চলে আসি ডোমেস্টিক। আরও একটা বিষয়, ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল মার্কেট। ডোমেস্টিক মানে কি, ডোমেস্টিক মানে তুমি এই যে মার্কেট, গুডস অ্যান্ড সার্ভিস বট সোল্ড উইদিন এ জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি। যেটা দেশের মধ্যে উৎপাদিত হয় সেটা ডোমেস্টিক, আর যেটা দেশের বাইরে উৎপাদিত হয় সেটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মার্কেট। আমাদের কিছু কিছু উৎপাদিত পণ্য ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আমরা না সাপ্লাই করি, তাহলে আমাদের বাইরের থেকে বিদেশি মুদ্রা আসবে না। আমাদের বাইরে থেকে বিভিন্ন জিনিস, বিদেশি মুদ্রা যদি দেশে না আসে, তাহলে দেশের গ্রোথ হবে না, ডেভেলপমেন্ট হবে না, তাই না?
সো মার্কেটের মধ্যে এটাই ইকোনমিক্সদের ভাষায় ইকোনমিক্সরা বলে থাকে যে তোমাকে সঠিক মার্কেটিংও জানতে হবে। মার্কেটিং স্কিল যদি না জানো, তাহলে মার্কেটিং স্কিল না থাকলে তোমার যদি কোম্পানি, তুমি ইন্ডাস্ট্রি তৈরি করছো কিন্তু তুমি মার্কেটিং করতে জানো না, তুমি যতই ভালো জিনিস তৈরি করো না কেন, বাজার যদি করতে না পারো, বাজারজাতকরণ যদি জিনিসগুলো করতে না পারো, মার্কেটিং যদি ঠিক করে না করতে পারো, তাহলে সেই উৎপাদিত পণ্য তোমার কী হবে না, সেল হবে না। আর সেল যদি না হয় তাহলে তুমি মুনাফা অর্জন করতে পারবে না, বেশি পয়সা অর্জন করতে পারবে না। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি, দেখো, ইন্ডিয়া ওয়াজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইম্পোর্টার অফ ভেজিটেবলস, ইম্পোর্ট আমদানি অন্য oils like, ওই দেখো, oils, palm oil, sunflower oil, soybean oil in 2004. Most of the palm oil is imported from Malaysia, Indonesia, Thailand, ওই সমস্ত কান্ট্রি থেকে আমরা কি করছি, কিনে আনছি, জিনিস কিনে আনছি। কোল্ড স্টোরেজ ফেসিলিটি ভেজিটেবলস, আমরা যে পণ্যগুলি উৎপাদন করছি কিছু কিছু আমরা স্টোরেও করে রাখি। কোল্ড স্টোরেজ উৎপাদনের পর এটা আরেকটা রিভলিউশনে এসছে যে আমরা কিছু কিছু জিনিস আমাদের স্টোর করে রেখে দিতে পারি। আলু স্টোর করে রেখে দিতে পারি। স্টোর না করলে কি হয় সেগুলা, কারণ আমাদের যে সিজনের যদি না পাই, কিছু কিছু সবজি সারা বছর লাগে, তুমি আলুকেই চিন্তা করো, সারা বছর আলু লাগছে আমাদের, তো এগুলো কোল্ড স্টোর না করলে সারা বছর তো আলু উৎপাদন হবে না। তাহলে মানুষের কি করতে হবে, বেশি রেটে আলু কিনতে হবে, কারণ মার্কেটে কম থাকবে। তো কোল্ড স্টোরে রাখার কারণে কি হয়, সবজিগুলা যেমন নষ্ট হয় না, আবার মানুষ বেশি দামেও কিনতে হচ্ছে না। এটা একটা ভালো সিস্টেম। তা নাহলে যখন সিজন থাকবে না, তখন তো মানুষকে বেশি রেটে কিনতে হবে না। বাজারে এটা গভর্নমেন্ট পলিসি তৈরি করে যে গভর্নমেন্ট এগুলা প্রোটেক্ট করে রাখে, যাতে আবার তুমি যে কোনো কিছু উচ্চ দামে বিক্রি করলেও হবে না, তোমাকে আবার ক্ষতিপূরণও দিয়ে দিতে হবে, কেননা তুমি কারোর উপর জুলুম করে তুমি টাকা নিতে পারবে না। বিষয়টা বোঝা গেল নি? আমরা তারপরে কোল্ড স্টোরেজটা কি, স্পেশালাইজড ওয়্যার হাউস অর ডিজাইন টু মেনটেন স্পেসিফিক লো টেম্পারেচার্স টু প্রিজার্ভ গুডস, মালপত্রকে প্রিজার্ভ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য। তারপরে আমরা চলে আসছি ডিস্ট্রিবিউটার। হোয়াট ইজ ডিস্ট্রিবিউটার? ডিস্ট্রিবিউটার মানে কি, দেখো, যে কোনো কিছুর ডিস্ট্রিবিউটার থাকে। ডিস্ট্রিবিউটার মানে কি, বিজনেস ও সাপ্লাই গুডস ফ্রম ম্যানুফ্যাকচারার্স, যারা আমরা কোম্পানি ম্যানুফ্যাকচার করি, যে কোনো একটা প্রোডাক্ট যখন উৎপাদন করি তখন সেটা কি করি জানো, সেটা ডিস্ট্রিবিউটারকে দিয়ে দিই, যে যারা ডিস্ট্রিবিউট করে। তারপরে আমাদের জানতে হবে যে রিটেল মার্কেট আর হোলসেল মার্কেট। যারা যে ডিস্ট্রিবিউটাররা বা হোলসেল মার্কেটের কাছে এগুলা বিক্রি করে, হোলসেলার, ধরো আমরা বিভিন্ন বড় বড় মার্কেট গেলে দেখি যে বড় বড় ব্যাগ নিয়ে বসে আছে, এক ব্যাগ শসা, এক ব্যাগ বড় বড় আলু, যেখানে 15 কেজি 20 কেজি থাকে। এজ এ কাস্টমার, রিটেল যারা কিনে তারা তো আর এক ব্যাগ কিনবে না, 1 কেজি 2 কেজি কিনবে। তো আমরা রিটেল শপ থেকে কিনি, আর ওরা হোলসেল মার্কেট থেকে কিনে এনে আমাদেরকে বিক্রি করে। কথাটা বুঝতে পারলেনি? একটা হচ্ছে রিটেল মার্কেট, একটা হচ্ছে হোলসেল মার্কেট। হোলসেল মার্কেট থেকে তুমি জিনিস কিনলে কিছুটা কম দামে কিনতে পারবে, কিন্তু তোমাকে কিনতে হবে কি, বেশি পরিমাণ জিনিস। কিন্তু রিটেল মার্কেট থেকে জিনিস কিনলে তোমাকে হয়তো কেজিতে 1-2 টাকা বেশি দিতে হবে, কিন্তু তুমি কম কম করে কিনতে পারবে। তো সবসময় তো আর তুমি বেশি কিনলে, তোমার কাছে তো আর কোল্ড স্টোরেজ নেই যে তুমি 50 কেজি আলু এক লগে কিনে এনে রেখে দেবে। তোমাকে তো 1 কেজি 2 কেজি করে কিনতে হবে, তা নাহলে তো নষ্ট হয়ে যাবে। সেজন্য তোমাকে রিটেল স্টোর থেকে কিনতে হবে। এটাও আর একটা ইকোনমিক্সের বিষয় যে রিটেল আর হোলসেল মানে কি, এই বিষয়টা তোমাকে অবশ্যই বোঝা উচিত। রিটেল যেটা বললাম, যারা আমরা অল্প অল্প করে জিনিস কিনে আছি রিটেলার থেকে, রিটেল শপ থেকে, যে নর্মাল যে দোকানগুলি আছে বাজারের মধ্যে আমরা দেখি। আবার হোলসেল মার্কেটের মানে কি বললাম না, একটা স্পেসিফিক মার্কেট থাকে যেখানে বাজারের মধ্যে হোলসেলাররাও থাকে, রিটেলাররাও থাকে। হোলসেলাররা কারা হয়, যারা ধরুন একটু বড় বিজনেসম্যান, তারা 1 কেজি 2 কেজি বিজনেস করবে না, তার কাছে অনেক টাকা আছে, তারা অনেকগুলি মাল নিয়ে বসবে। ধরুন আলুর 15 কেজি 50 ব্যাগ বস্তা নিয়ে বসবে। যারা রিটেলার যাবে, হোলসেলার মার্কেট থেকে কিনতে যাবে, মানে যারা বিক্রেতা, দোকান নিয়ে যারা বিক্রি করে, তারা হোলসেলার থেকে কিনে রিটেলার আমাদের কাছে।
তোমাকে বললাম গভর্নমেন্ট সরকারের একটা বিশাল রোল। সরকারের কি রোল? সরকারের রোল হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে কি না, আইএসআই মার্ক আছে কি না, যে হোয়াট ইজ এফএসএসএসআই। এফএসএসএসআই মানে তোমাকে বললাম না যে ফুড সেফটি সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া, ফুড খাদ্য সেফটি নিরাপদ সিকিউরিটি স্ট্যান্ডার্ড অথরিটি, মানে খাদ্যগুলো স্ট্যান্ডার্ড কিনা সেটা একটা ইন্ডিয়ান যে অথরিটি সেটা কি করে অথরাইজেশন দিয়ে থাকে। আইএসআই মার্ক just like FSSSI, they are an Indian standard institution. What is ISI? ISI is full form Indian Standard Institution Mark. Indian Standard Institution, যে প্যাকেজগত জিনিস হোক বা যে কোনো জিনিসের আইএসআই মার্ক আছে কিনা সেটাও আমাদের দেখা দরকার। এগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে এজি মার্ক থাকবে, এগ্রিকালচারাল মার্কস থাকবে, তাছাড়া বিভিন্ন স্টার দেওয়া থাকে। ইলেকট্রনিক্স আইটেমসের মধ্যে আমরা দেখি যে 5 স্টার 4 স্টার দিয়ে সেটা রেটিংস ডিসাইড করা হয়ে থাকে।